দুর্যোগে আরও কোণঠাসা প্রান্তিক মানুষ, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুম ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ। তেল গ্যাসের পর দাম বাড়ছে বিদ্যুতের, পাইকারিতে 21% বাড়ানোর প্রস্তাব। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গণশুনানি, গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রক্রিয়া কাল। দেশে এক বছরে ধর্ষণ বেড়েছে 27%, বিচার চেয়ে উল্টো লাঞ্ছিত ভুক্তভোগী। বিচারিক দীর্ঘসূত্রতায় নষ্ট হচ্ছে আলামত, কঠোর শাস্তির নজির স্থাপনের তাগিদ। ওমান থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন 4 ভাই, পাশাপাশি কবরে হবেন শায়িত। গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বজনদের মাতম, এলাকায় শোক। ট্রাম্পের 4 দিন পর বেইজিংয়ে পুতিন, গ্রেট হলে রাজকীয় অভ্যর্থনা, শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ইরান ইস্যুতে আলোচনা, বন্ধুত্ব চুক্তি উদযাপনে রাশিয়া চীন। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাসমিলা খান। অঞ্চলভিত্তিক দুর্যোগে আরও কোণঠাসা প্রান্তিক মানুষ, কর্মহীন করে চাপ বাড়ায় শহরের অনিশ্চিত ভবিষ্যতে। ফলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাওয়া 3.5 কোটির বেশি মানুষের মধ্যে তারা কতটুকু পাবেন তার উপর নির্ভর করবে দারিদ্রতা বিমোচন, বৈষম্য দূর করা ও সরকারের সামলে গড়ে ওঠা বাজেটের সফলতা, বলছেন বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগে খাল খনন, বৃক্ষরোপণে মানুষের কর্মসংস্থান ধরে রাখা গুরুত্ব দিয়ে 14,000 কোটি টাকা বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে। এস এম সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। হাওরের বাতাসে এখন পচে যাওয়া ধানের গন্ধ, তার মধ্য থেকে শেষ শস্য দানাটি বাঁচিয়ে কৃষক নূর হোসেনের আপ্রাণ চেষ্টা ঘরে তোলার। আমার জীবন শেষ, 2000 টাকা লুজমনি কাটাইছি, এই তো লইতারি না। উত্তরার উপকূলের কর্মহীন কৃষক পরিবারের গন্তব্য হয় শহর। সর্বস্ব হারিয়ে যে শহরে পৌঁছে যেতে চান না রাবেয়া খাতুন, তাই ঝড় আসার আগেই নিজের পুরনো কাপড়ে আগুন জ্বালিয়ে সারা রাত ধরে ধান সিদ্ধ করে দুটো দানা বাঁচানোর চেষ্টা। এমন পরিস্থিতিতে বাজেটে যদি এসব মানুষের জন্য অঞ্চলভিত্তিক মৌসুমি সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে এসব অঞ্চলের মানুষ অন্তত তাদের নিজেদের ভিটে বাড়িতে টিকে থাকতে পারবেন। বাজেটে যেটা প্রথমেই করতে হবে যে একটা মূল্যায়ন করা, যে আমাদের প্রান্তিকতা কোন জায়গায় কখন হয়, কত লোককে এটা প্রভাবিত করে, করার পরে বরাদ্দটাকেও আমরা মৌসুম ভিত্তিক করতে পারি। চলতি অর্থবছর থেকে 14,000 কোটি টাকা বাড়িয়ে 2026-27 অর্থবছরের সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে বরাদ্দ থাকছে 35,708 কোটি টাকা। গুরুত্ব দেয়া হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ। যে মানুষটা সত্যিকার অর্থে সমস্যায় জর্জরিত তাকে চিহ্নিতকরণ করা হচ্ছে না ভালোভাবে, আর যে কারণে আমাদের সোশ্যাল প্রোটেকশনে যে পরিমাণ বন্টন হচ্ছে তার অর্ধেক বন্টনই আমরা ভুলভাবে বন্টন করছি। বিশালাকার ঋণ আর স্থবির অর্থনীতি নিয়ে শুরু করা বছরে অবকাঠামো থেকে উৎপাদনশীল মানব সম্পদ কাজে লাগানোর উপর জোর বিশ্লেষকদের। সরকারি কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য বা তাদের বাড়িঘর বানানোর জন্য বা তাদের গাড়ি কেনার জন্য যদি ব্যয় করেন তাহলে তো হবে না, আপনার প্রোডাক্টিভ পারপাজে এটাকে ব্যয় করতে হবে। বিগত বছরের তুলনায় এবার বাজেটে খাতটির 18টি ক্যাটাগরিতে উপকারভোগী 1 কোটি বাড়িয়ে ধরা হয়েছে 3,63,00,000 মানুষকে। বরাদ্দ বাড়ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী, বয়স্ক ভাতা, সংখ্যায় বাড়ছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সুবিধাভোগের সংখ্যা। প্রধান কর্মসূচিতে ফ্ল্যাগশিপ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচি, দারিদ্রতার সীমায় থাকা মানুষকে কর্মসংস্থানে জড়িত রাখা, মানব সম্পদ তৈরির পরিকল্পনা থাকছে মোটা দাগে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, কিশোরগঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনীর হিসেবে গেল বছর দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে 27%। বিচার চেয়ে উল্টো ধর্ষকদের হাতেই লাঞ্ছিত হচ্ছেন ভুক্তভোগী। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় অনেক সময় নষ্ট করা হচ্ছে ঘটনার আলামত, প্রমাণ ও সাক্ষী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বিচারিক দৃষ্টান্ত স্থাপন করা না গেলে কমবে না ধর্ষণ প্রবণতা। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট।
দেশ থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী। শুধু ধর্ষণ নয়, মারধরও করা হয় তাকে। নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি হচ্ছে আমার এই যে মামলাটা নিচ্ছেন না, আপনার যা কথা আপনি ভুলে যান, আমার যেটা বলা আমি লফুলি যেটা বলেন ভুলে যান। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা ২০,০০০ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। নিছেন কেন তা টাকা আপনি? এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। উল্টো আদালতের বারান্দায় ভুক্তভোগী নারীকে মারধর করছে অভিযুক্তরা। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি, এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে? প্রমাণ কি আজীবন থেকে যায়? তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো মিথ্যাচার করতেছে, হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কি করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। পুলিশের তথ্য বলছে প্রতি বছরই বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা, আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি, অসংখ্য উদাহরণ আছে। তো একজন ধর্ষণ মনস্ক পুরুষ অথবা এই ধর্ষণের মনস্তত্ত্ব ধারণ করেন, তিনি তো এই প্রসঙ্গগুলোকে বিবেচনা করে এই অপরাধের সাথে তিনি সম্পৃক্ত হন। তো আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম, তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু ২০২৫ সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে ৭,০৬৮টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান ওড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাইদ ওরফে মাদক সাইদ। চাঁদা না দিলেই দলবল নিয়ে চাপাতি নিয়ে হামলা করছে সে। কিশোর গ্যাং দিয়ে ছিনতাই ডাকাতিও করাচ্ছে সাইদ। এতে আতঙ্কে রাজধানীর আদাবরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পুলিশ বলছে, সাইদ সহ চক্রের ৮ সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আদাবরের শেখের টেকের ১০ নম্বর সড়কের বালুর মাঠে ঢুকছে ৩টি মোটরসাইকেল। চাপাতি ধরে রিকশা গ্যারেজ মালিকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ৯ সন্ত্রাসী। টাকা দিতে অস্বীকার, গ্যারেজ ভাঙচুর করে তারা। ১১ই মে সিসি ক্যামেরায় ধরা পড়ে এ দৃশ্য। শেখের টেক ইউনিট বিএনপি অফিসও ভাঙচুর করে একই দল, ভেঙে ফেলা হয় বিভিন্ন জিনিসপত্র। এমব্রয়ডারি কারখানাতেও হামলা করে সন্ত্রাসীরা। বন্ধ গেট খুলতে চাপাতি দিয়ে কোপায় তারা। এলাকায় একের পর এক হামলায় আতঙ্কে ব্যবসায়ীরা। চায় যে এখান থেকে টাকা পয়সা নিয়ে জানি চলতে পারে, আমরা দেই না, কারণ ওদেরকে দিব কেন? ওরা তো আর এখানে এটার মালিক না। ৫-৬ জন খারায়া এখানে ছিল, ৮-১০ জন খারা আমার গেজে ঢুকে আমার কাছে ৮০,০০০ টাকা নিয়ে গেছে। চাঁদা না পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে রিকশার গ্যারেজ, এমনকি বিএনপি অফিস ভাঙচুর করেও ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে কেন ভাইরাল হলো, সে কারণে ভুক্তভোগীদের এখন প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা। এ ঘটনায় জড়িতরা দ্রুত গ্রেফতার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয়, ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আছে গ্যাংটির বিরুদ্ধে। গণভবনের লগের রুট থেকে নিছে, আজকে গাড়ি হারাইছে 7 মাস হয়েছে। আদাবরে শুধু চাঁদাবাজি নয়, ছিনতাই, চুরি, ডাকাতিও ঘটছে নিয়মিত। সম্প্রতি মনসুরাবাদে এমব্রয়ডারি কারখানার সিসিটিভি ক্যামেরার তার কেটে তালা ভেঙে লুটপাট করে দুর্বৃত্তরা। তালা ভাঙার পর যখন তালা গেট খুলতে পারে নাই, তখন গেটটা ভাঙছে। মিটার তার তোর যা আছে, যে মানে মেশিনে যে কম্পিউটার মনিটর
এগুলি পাসপোর্ট অনেক কিছু নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে শেখের টেকের হামলায় নেতৃত্ব দেয় হেলমেট পরিহিত সাইদ ওরফে মাদক সাইদ, চাপাতি হাতে চাঁদা দাবি করা ব্যক্তি আমির ওরফে অ্যালেক্স আমির, চাপাতি হাতে লাল টি শার্ট পরা ব্যক্তির নাম পিকআপ রুবেল। এছাড়াও হামলায় অংশ নেন মাওরা সোহেল, শিকদার লিটন, রফিকুল, শাহিন ও আরিফ। এর ভিতরে দুইজনটা চিনা গেছে, দুইজনের ভিতরে একজন হচ্ছে আমির, আরেকজন হচ্ছে পিকআপ রুবেল। পুলিশ বলছে সম্প্রতি জামিনে বেরিয়ে ফের চাঁদাবাজি শুরু করেছে তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদ। বেশ কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই এই যে চক্রটা যারা এখানে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সাইদ গ্যাংয়ের তৎপরতা বন্ধে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ওমানে গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চট্টগ্রামের 4 প্রবাসী ভাইয়ের মরদেহ রাঙ্গুনিয়ার নিজ গ্রামের বাড়িতে পৌঁছেছে। মঙ্গলবার রাতে বিশেষ ফ্লাইটে তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্রিজার অ্যাম্বুলেন্সে মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগড়ে গ্রামের বাড়িতে ভোর 6:30টায় নিয়ে আসা হয়। বেলা 11টায় হোসনাবাদ লালনগড় উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সময় সংবাদে আরও থাকছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, স্টোর রুমে পুড়ল এসি, দরজা ও জানালা। আতঙ্কে হুড়োহুড়ো করে বের হতে গিয়ে চিকিৎসক সহ আহত 4 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ নিয়ে কিছুক্ষণের মধ্যে শুরু হবে গণশুনানি। এই মুহূর্তে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গত কয়েকদিন যাবতই চলছিল নানা আলাপ আলোচনা, এবং সেই জায়গাতে আজকে সেই দাম বাড়ানোর যে প্রক্রিয়া তার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। এখন থেকে অল্প কিছু সময় পর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যে গণশুনানি সেটি শুরু হবে। আপনারা জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি, যেটি আসলে যে বিদ্যুতের একক ক্রেতা এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর মধ্যে বিতরণ করে থাকে, তো সেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি তার চলতি অর্থ বছরে ৬২,০০০ কোটি টাকা ঘাটতি হতে পারে এমন একটি যুক্তি তুলে ধরে তারা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিএআরসিতে যে আবেদন জানিয়েছেন বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়, এবং সেখানে সেই আবেদনে যে একটি ধারণা দেওয়া হয়েছে যে আগামী অর্থ বছরে এই ঘাটতি যদি বিদ্যুতের দাম বাড়ানো না হয় তাহলে ৬৫,০০০ কোটি টাকা দাঁড়াতে পারে। এবং সেখানে মূলত দুটি প্রস্তাবনা দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির পক্ষ থেকে। সেখানে এক জায়গায় বলা হয়েছে যদি 1 টাকা 20 পয়সা প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দর বাড়ানো হয় তাহলে 13,298 কোটি টাকা মানে যে ঘাটতি সমন্বয় করা সম্ভব, এবং অন্যদিকে যদি ইউনিট প্রতি বিদ্যুতের পাইকারির দাম 1 টাকা 50 পয়সা অর্থাৎ 2 টাকা বৃদ্ধি করা হয় তাহলে ঘাটতি কমানো সম্ভব 16,662 কোটি টাকা। অর্থাৎ এখানে যেই দুটি প্রস্তাব দেওয়া হয়েছে, এখানে যদি বলতে চাই যে বিদ্যুতের বর্তমান দাম যেটি সেটি পিডিবি যেগুলো বিতরণ কোম্পানিগুলোর কাছে যে দরে দিয়ে থাকে সেটি হলো 6 টাকা 99 পয়সা, এবং সেখানে পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী অর্থ বছরে এই অঙ্ক মানে অর্থাৎ যেই মানে বিদ্যুৎ বিক্রির যে টাকাটা সেটি 12 টাকা 91 পয়সা দাঁড়াতে পারে। তো সে জায়গাতে আসলে যে পাইকারি বিদ্যুতের দর 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি, এবং অন্যদিকে কিন্তু যে বিতরণ সংস্থাগুলো তাদের যে প্রস্তাবনা সেগুলো দিয়েছে মানে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে, তার উপর আগামীকাল গণশুনানি হবে। এরই মধ্যে কিন্তু যে পিডিবি সহ বিভিন্ন অংশীজনরা তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পিডিবির পক্ষ থেকে যুক্তি তুলে ধরা হবে বিদ্যুতের দাম বাড়ানো কেন প্রয়োজন, আর অন্যদিকে অন্যান্য অংশীজনরাও তারা মানে এখানে উপস্থিত হয়েছেন, তারা আসলে যেটি তুলে ধরবেন কেন বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক নয় সেই মানে যুক্তি উপস্থাপন করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন থেকে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলাম। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুনে পুড়ে গেছে বিভিন্ন জিনিসপত্র। আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন চিকিৎসক সহ 4 জন। ভোর 6টার দিকে 4তলা ভবনের 3য় তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত। এতে পুড়ে গেছে পুরনো খাট, এসি, দরজা ও জানালা। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট।
আগুন লাগার পর আতঙ্কিত হয়ে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন রোগীরা। আহত হন 4 জন। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড মোড় এবং আশুগঞ্জের গোলচত্বর এলাকায় নিয়মিত যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। ঈদযাত্রায় যানজট আরও বাড়ার শঙ্কা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশুর পর্যন্ত 12 কিলোমিটার সড়কের 2017 সালে একনেকে অনুমোদন হওয়ার পর 2020 সালে কিন্তু এই সড়কটি নির্মাণ কাজ শুরু করে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তারা কিন্তু কয়েক দফা সময়ে পার হয়ে কিন্তু প্রায় 8 বছর কাটিয়ে ফেলেছে। এর মধ্যে যে 11 কিলোমিটার সড়ক, সেই 11 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ করতে পারেনি, যার কারণে প্রতিদিন আশুগঞ্জ গোলচত্বর এবং বিশ্ব রোড এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে সিলেটগামী অর্থাৎ ঢাকা থেকে সিলেটগামী যে 4টি জেলা আছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া সহ যে আশেপাশের যে জেলাগুলো আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই দুটি পয়েন্টে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে এই যানজট চলছে। এতে করে যে পরিবহন চালক এবং যাত্রীরা তারা কিন্তু চরম মধ্যে আছেন এবং তারা বলছেন মাত্র 11 কিলোমিটার সড়ক পার হতে তাদের 3 থেকে 4 ঘন্টা সময় চলে যাচ্ছে। এতে করে যাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনিভাবে পরিবহনের চালক এবং যাত্রী উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাকে জানিয়ে রেখে এই সড়কটি মূলত আশুগঞ্জ যে গোলচত্বর থেকে বিশুর পর্যন্তই মূলত নির্মাণ কাজ চলমান আছে। গত ঈদ উল ফিতরের সময় কিন্তু সেনাবাহিনীর প্রহরায় কিন্তু এই সড়কটি চালু ছিল, কিন্তু এবার কিন্তু শুধু পুলিশ দায়িত্ব পালন করছে, যার কারণে কিন্তু যানজট লেগে আছে। সার্বিকভাবে প্রতিদিনই কিন্তু এই চিত্র আমরা লক্ষ্য করছি। তবে এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বিশুর ঢাকা সিলেট মহাসড়ক ব্রাহ্মণবাড়িয়ার বিশুর থেকে তার সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। ট্রাম্পের সফরের 4 দিনের মধ্যেই বেইজিংয়ে পুতিন। চীনের গ্রেট হলে রুশ প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। স্থানীয় সময় বুধবার পুতিনকে সাদরে গ্রহণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্টকে দেওয়া হয় গার্ড অব অনার। এরপরে দুই নেতার মধ্যে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকে বাণিজ্য, নিরাপত্তা ও ইরান ইস্যুতে আলোচনা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দুর্যোগে আরও কোণঠাসা প্রান্তিক মানুষ। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে 14,000 কোটি টাকা। দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে মৌসুমি ভিত্তিক সহায়তা দেওয়ার পরামর্শ। এবং তেল গ্যাসের পর দাম বাড়ছে বিদ্যুতের। পাইকারিতে 21% বাড়ানোর প্রস্তাব। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গণশুনানি। গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধির প্রক্রিয়াকাল। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজেল। ধন্যবাদ তাজমিলা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।